পারে। সো আমরা এখানে ফিরে আসি, নিজ অক্ষের সাপেক্ষে এখানে দেখো হচ্ছে নিজ অক্ষের সাপেক্ষে অক্ষের চতুর্দিকে ঘূর্ণায়মান একটি নিরেট চুঙের জড়তার ভ্রামক ও চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করব। মানে হচ্ছে আমরা এখন যে কাজটা করতে যাচ্ছি, এটা হচ্ছে তোমার একটা চুং দেয়া থাকবে, নিরেট একটা চুং। হ্যাঁ, তো ওই নিরেট চুঙের যে চুং বলতে ধরো যে এরকমই হতে পারে একটা, হ্যাঁ ধরো যে এটা একটা চুং, মানে নিরেট যেহেতু এটা একদম পুরোপুরি দেয়া থাকবে, তো একটা নিরেট চুং দেয়া থাকবে, এরকম না কিন্তু কিছুটা এরকম হবে শেপটা। সো সিলিন্ডার আকৃতি দেখতে পাচ্ছ, চুং মানে একটা সিলিন্ডারের সদৃশ, কিন্তু ভেতরে একটা অংশে ফাঁপা থাকে। আচ্ছা, সো এই হচ্ছে একটা নিরেট চুং ধরে নিচ্ছি। আর এই চুঙের ব্যাসার্ধ দেখো, এটা হচ্ছে ঘূর্ণনক্ষ, এটা হচ্ছে এই যে পি এবং কিউ হচ্ছে এখানে একটা ঘূর্ণনক্ষ। আমি আবারও বলছি, এই হচ্ছে একটা নিরেট চুং টোটাল এটা, আর পি এই যে বলছে নিজ অক্ষের চতুর্দিকে, তাহলে এই হচ্ছে চুংটা, আর এর নিজের অক্ষ হচ্ছে পি কিউ। আবারও বলছি, নিজের অক্ষ হচ্ছে এখানে পি কিউ, এবং এই অক্ষকে কেন্দ্র করে কি করবে, এটা ঘুরতে থাকবে। এই অক্ষকে কেন্দ্র করে এটা কি করবে, ঘুরতে থাকবে। বিষয়টা হচ্ছে ঠিক এরকম ভাবে, তুমি যদি ধরো যে একটা কিছু একটা আছে, হ্যাঁ এরকম ভাবে এটার ভেতর দিয়ে এটা ধরো যে কিছু একটা বের হয়েছে, এটা যদি এরকম সিলিন্ডার আকৃতি থাকতো, তাহলে এইটার ভেতর দিয়ে যদি বের হতো, তাহলে এটা কি হইতো, এভাবে এভাবে এটা ঘুরতো না, এটা এভাবে কিন্তু এটা ঘুরতে থাকতো, ঠিক আছে, ঠিক ওরকম ভাবে এটা ঘুরতে থাকবে। তো মানে ঘূর্ণন কম মানে এটা ঘুরতে পারবে এরকম। আচ্ছা, তো এইটার মধ্যে আমরা যেটা করলাম, এইখানে দেখো এটাকে ছোট্ট, যে এই অংশটা দেখো একটা ছোট্ট অংশে ভাগ করে নিয়েছি, এবং এই ক্ষুদ্রতম অংশের মান দিয়েছি আমরা ডিএক্স। এই ক্ষুদ্রতম অংশের বেধ বা পুরুত্ব আমরা দিয়েছি হচ্ছে ডিএক্স, আর টোটাল ব্যাসার্ধ হচ্ছে এটা। আর এইখানে ছোট বৃত্ত এঁকে নিয়েছে একটা, এটা হচ্ছে একটা ছোট বৃত্ত, আর এই ছোট বৃত্তটার পরিধি মানে বৃত্ত সদৃশ এই অংশটার যে পরিধি মানে হচ্ছে যে পুরুত্ব, সেটা ধরেছি আমরা ডিএক্স। তাহলে চিন্তা করে দেখো, ডিএক্স পুরুত্বের ভর কত হবে, ডিএক্স পুরুত্বের ভর হবে তোমার ডিএম, ডিএক্স পুরুত্বের ভর হবে কত, ডিএম হবে। আমি আবার বলছি, ডিএক্স পুরুত্বের জন্য ভর হবে কত, ডিএম। আচ্ছা, এবার একটু আমরা এখানে আছি যে পিকিউ ঘূর্ণনকের সাপেক্ষে ফার্স্ট অফ অল আমি যেটা করছি, দেখো এইটুকুর ভর কত। আগে দেখো যে সম্পূর্ণ গোলকের সম্পূর্ণ চুঙের আয়তন, আচ্ছা সম্পূর্ণ চুঙের ভর ধরে নিচ্ছে হচ্ছে এম, সম্পূর্ণ চুঙের ভর এম। তারপর ধরো যে তুমি চুঙের উচ্চতা, চুঙের যে উচ্চতা দেয়া আছে, চুঙের উচ্চতা হবে তোমার বা দৈর্ঘ্য, চুঙের উচ্চতা বা দৈর্ঘ্য হচ্ছে তোমার এল। এইখান থেকে দেখো এই যে সেন্টারটা তুমি দেখতে পাচ্ছ, এই যে সেন্টারটা আছে, এই সেন্টার থেকে এইখানে যে সেন্টারটা আছে, এই সেন্টারের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে, মানে এই থেকে এই পর্যন্ত যে মধ্যবর্তী দূরত্ব আছে, এই দূরত্বটাকে আমরা বলতে পারি এই চুঙের উচ্চতা অথবা এই চুঙের দৈর্ঘ্য। তাহলে আমরা ধরে নিয়েছি এই হচ্ছে দৈর্ঘ্য। আচ্ছা, আর কি আছে এবার চিন্তা করে দেখো, চুঙের ব্যাসার্ধ, তো চুঙের ব্যাসার্ধ এটা কিন্তু সম্পূর্ণ অংশের জন্য, চুঙের ব্যাসার্ধ কত আছে দেখো তো, আর চুঙের ব্যাসার্ধ হচ্ছে আর। সুতরাং আমি যদি বলি যে চুঙের আয়তন, চিন্তা করে দেখো, সুতরাং চুঙের আয়তন কত হবে, সুতরাং চুঙের আয়তন হবে নর্মালি যেটা হবে, আয়তন কত হবে সেটা হচ্ছে আমরা জানি পাই আর স্কোয়ার এল, এটা তো আমরা জানি, মানে হচ্ছে এটা কি সিলিন্ডার সদৃশ না, তো সিলিন্ডারের আয়তন যা হবে চুঙের আয়তন ঠিক একই হবে, কারণ হচ্ছে চুং মানে এখানে সিলিন্ডার সদৃশ একটা বস্তু বোঝাচ্ছে। আচ্ছা, এবার আমরা এইটুকু অংশের জন্য আসি, যে এই ক্ষুদ্রতম পুরুত্বের জন্য, এখন আমরা এই ক্ষুদ্রতম পুরুত্বের জন্য কি পেতে পারি দেখো। তো এবার আমরা যদি ঘনত্বটা বের করে দেখো, চুঙের ঘনত্ব কত, সুতরাং চুঙের সুষম যেহেতু এটা, তো চুঙের ঘনত্ব সব জায়গায় এক হবে। দেখো চুঙের ঘনত্ব, চুঙের যে ঘনত্ব আছে সেটা আছে আয়তন ধরো ভি সমান এটা আসছে, আর চুঙের ঘনত্ব ধরো রো ইকুয়াল টু আসবে তোমার, আসবে ভি বাই, কারণ আমরা যে ভর বাই আয়তন আমরা কি জানি, ঘনত্ব হচ্ছে ভর বাই আয়তন, তার মানে এখান থেকে পাবা তুমি পাই আর স্কোয়ার এল ডিভাইড বাই হচ্ছে, এখানে আমার যেটা আসবে সেটা হচ্ছে এম ডিভাইড বাই হচ্ছে পাই আর স্কোয়ার এল। এটা হচ্ছে আমার চুঙের ঘনত্ব, কারণ আমরা জানি ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন। আচ্ছা, এটা যদি হয়ে থাকে, এবার দেখো যে এক্স ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের, এক্স
ব্যাসার্ধ ব্যাসার্ধ বিশিষ্ট এক্স ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের গোলক বা এখানে গোলকের ক্ষেত্রে যদি ধরো এখানে বা আচ্ছা গোলক বাদ দিলাম, ব্যাসার্ধ বিশিষ্ট এখানে চুঙের নতুন একটা চুঙে এটা কিন্তু ধরে নেওয়া হয়েছে। চুঙের প্রস্থচ্ছেদ কত হবে বলো তো? দেখো চুঙের প্রস্থচ্ছেদ যেটা হবে, প্রস্থচ্ছেদ মানে কি ক্ষেত্রফল। তাহলে এইটুকু যদি হয়, লক্ষ্য করে দেখো, এইটুকু যদি আমার ব্যাসার্ধ হয়, মানে এখন যেটা ধরেছি আমি এইটুকু, মানে এই যে দেখো এটা, এই যে দেখা যাচ্ছে এটার তোমার এইটুকু হচ্ছে ব্যাসার্ধ, এইটুকু হচ্ছে ব্যাসার্ধ, আর এইটুকু হচ্ছে তার পুরুত্ব, এটুকু হচ্ছে তার পুরুত্ব। তাহলে এখানে দেখো এইটা প্রস্থচ্ছেদ মানে হচ্ছে পরিধি ইন্টু হচ্ছে পুরুত্ব। এক্ষেত্রে তার পরিধি ইন্টু হচ্ছে কি পুরুত্ব আসবে। তো পরিধি কত দেখো তো পরিধি মানে কি জানি, যেহেতু আর বৃত্ত বা আর গোলক বিশিষ্ট আর ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের পরিধি বা পরিসীমা যদি হয় 2πr, সো এই ক্ষেত্রে কি হবে 2πx, কি লিখবো আমরা, পরিধি হবে কি 2πx, আর পুরুত্ব দেখো তো কত আছে, পুরুত্ব এখানে dx, তাই না, পুরুত্ব আছে এখানে আমার ইন্টু কত আছে dx। তার মানে এটা কিন্তু আমার কিসের জন্য, জাস্ট হচ্ছে আমার এইটুকু অংশের যে প্রস্থচ্ছেদ, মানে এইটুকু অংশের ক্ষেত্রফল বের করেছি। তাহলে এইটুকু অংশের ক্ষেত্রফল যদি এটা থাকে, সুতরাং x ব্যাসার্ধ বিশিষ্ট চুঙের আয়তন কত হবে, তাহলে চিন্তা করে দেখো, চুঙের আয়তন যেটা হবে, চুঙের আয়তন হবে দেখো পরিধি, চুঙের আয়তন হবে এখানে পরিধি ইন্টু হচ্ছে পুরুত্ব, পরিধি ইন্টু পুরুত্ব ইন্টু হচ্ছে দৈর্ঘ্য, পরিধি ইন্টু পুরুত্ব ইন্টু হচ্ছে কি হবে দৈর্ঘ্য হবে। কি করে বুঝলাম? কারণ দেখো তুমি তো এই চুঙের টোটাল অংশটা বের করছো, এই চুঙটা তো এইটা না, শুধুমাত্র এইটুকু না, এটা একদম এই পর্যন্ত, এই যে এটা হচ্ছে কি, এই যে দেখো এই যে এই থেকে ধরে সমস্ত অংশের আয়তন কত হবে, ছোট যে চুংটা আছে সেটার আয়তনটা বের করো। তাহলে এইটা হবে তোমার পরিধি আমরা পেয়েছি 2πx, পুরুত্ব পেয়েছি আমরা কত dx, আর দৈর্ঘ্য কত পেয়েছি আমরা l। তাহলে আমরা এখান থেকে নতুন আয়তন যেটা পাচ্ছি ওই সিলিন্ডারের জন্য সেটা হচ্ছে দেখো 2πxl ইন্টু হচ্ছে dx, xl ইন্টু dx। তো চিন্তা করে দেখো, আমরা মূল বৃত্তটার ক্ষেত্রে জানি, মানে মূল অংশটা জানি, তাহলে তোমার এবার এইটুকু অংশের ভর কত হবে, তাহলে আমি এই dx এখানে কিন্তু আগেই ধরে নিয়েছি, এই যে dx হচ্ছে পুরুত্ব, dx পুরুত্বের ভর হচ্ছে কত, এটা dx পুরুত্বের কোন সিলিন্ডারের, এই ছোট্ট একটা সিলিন্ডারের অংশের জন্য, এটা আগেই বলে নিয়েছি আমি। তাহলে এটা যদি হয়, তাহলে এবার তুমি চিন্তা করো যে আমার এই ছোট যে সিলিন্ডার চুংটা ধরেছি ওই চুঙের ভর কত হবে, ওই চুঙের ঘনত্ব কত হবে, ঘনত্ব সেম হবে, ঘনত্বের কোনো পরিবর্তন হবে না। তো সুষম চুঙের এখানে দেখো, তো চুংটি সুষম, চুংটি কি আছে, চুংটি এখানে সুষম, চুংটি সুষম হওয়ায় এর ঘনত্ব হওয়ায় এর ঘনত্ব একই, ঘনত্ব কি থাকবে একই, ঘনত্ব সকল অংশে একই, বুঝতে পারছো, সকল অংশে। তার মানে হচ্ছে এইখানে যদি তুমি ধরো, আচ্ছা এটুকু মুছে দিচ্ছি আমি আপাতত, যে আমি যদি এইখানে ঘনত্ব বের করি সেটা যেমন হবে, এইখানের ঘনত্ব এইখানে, মানে এই চুঙের যে কোনো অংশের জন্য ঘনত্ব সর্বদাই সমান। যদি ঘনত্ব সমান হয়, সুতরাং হচ্ছে যে এক্স ব্যাসার্ধ বিশিষ্ট, এবার দেখো এক্স ব্যাসার্ধ বিশিষ্ট চুঙের ভর কত, দেখো চুঙের ভর dm, চুঙের ভর কত আছে dm। তো চুঙের ভর dm হলে হবে কত, আয়তন ঘনত্ব ইন্টু, দেখো এই যে কত আসবে আমার আয়তন ইন্টু হচ্ছে, আমরা জানি এইখান থেকে যে dm মানে আমরা কি বুঝি, সো তুমি জানো যে dm মানে কি, ভর মানে হচ্ছে, দেখো এইখান থেকে বের করে দেখো, আমি এইখান দেখাচ্ছি, যেহেতু আমরা জানি রো ইজ ইকুয়াল টু হচ্ছে m/v, সুতরাং বুঝতেই পারছো m ইজ ইকুয়াল টু কিন্তু রো ভি, m ইজ ইকুয়াল টু কি আসে রো ভি, মানে ঘনত্ব ইন্টু আয়তন। তো ঘনত্ব ইন্টু এটা সমান কি আসবে, ঘনত্ব ইন্টু হচ্ছে আয়তন। তো এটা মাথায় রাখতে হবে, এই আয়তন ঘনত্ব সম্পূর্ণটা সমান, কিন্তু তুমি তো এইটুকু অংশের ঘনত্ব কত পেয়েছো, আয়তন কত পেয়েছো, দেখো তো যে এই dx পুরুত্বের জন্য ভর যদি এত হয়, তো dx পুরুত্বের জন্য আয়তন কত পেয়েছো, এটা না এই চুঙের আয়তন পেয়েছো না, তো
তাহলে এই যে আয়তন, চোঙের আয়তন দেখো, এত এর চোঙের আয়তন কত হবে তোমার ডিভি। ডিভি এটা ধরে নিয়েছি কত, ডিভি। কত ধরেছি এটা, যে এক্স চোঙের, এক্স ব্যাসার্ধ বিশিষ্ট চোঙের আয়তন ডিভি সমান হচ্ছে পরিধি ইন্টু পুরুত্ব ইন্টু হচ্ছে দৈর্ঘ্য। ঠিক আছে, যদি এত হয় তাহলে আমি লিখবো কি এখান থেকে, আমি লিখবো হচ্ছে এখানে ডিভি, ঘনত্ব হচ্ছে রো, ঘনত্ব হচ্ছে রো, আয়তন হচ্ছে কত ডিভি, লিখছি কত ডিভি লিখেছি। আচ্ছা, যদি এইটুকু যদি বুঝে থাকো আমি আবার একটু রিভিউ করে দিচ্ছি। এই হচ্ছে আমার একটা সুষম একটা চোঙ, এই চোঙের ব্যাসার্ধ হচ্ছে আর, আমি এইচ এবং এর হাইট হচ্ছে বা দৈর্ঘ্য হচ্ছে এল। তো আমি ধরে নিয়েছি এই চোঙের ভেতরে একটা ক্ষুদ্র ছোট্ট একটা চোঙ ধরে নিয়েছি, যে চোঙের ব্যাসার্ধ হচ্ছে আর, পুরুত্ব হচ্ছে ডিএক্স, ডিএক্স পুরুত্বের আরেকটা আমি ছোট একটা চোঙ বিবেচনা করেছি। আচ্ছা, যদি বিবেচনা করি তাহলে সম্পূর্ণ চোঙের ভর এম এবং চোঙের উচ্চতা হচ্ছে আছে এল এবং চোঙের ব্যাসার্ধ আছে কত আর, তাহলে চোঙের আয়তন লিখতে পারি এটা, আর চোঙের ঘনত্ব হচ্ছে এটা, মানে হচ্ছে সম্পূর্ণ অংশের জন্য। এবার ছোট অংশগুলিটা আমি বিবেচনা করি, যেহেতু আমরা আগেই ধরে নিয়েছি ডিএক্স পুরুত্ব ভর হচ্ছে ডিএম, তাহলে চিন্তা করো এক্স ব্যাসার্ধের চোঙের প্রস্থচ্ছেদ, প্রস্থচ্ছেদ মানে পরিধি ইন্টু হচ্ছে এটা, আমরা এটাকে ভেবে ধরতে প্রস্থচ্ছেদ ডিএ, ক্ষুদ্র একটা অংশ, ক্ষুদ্র একটা অংশ। তো ডিএ, ডিএ মানে কি বোঝাচ্ছে, এ দ্বারা বোঝায় সমস্ত অংশের, আর ডিএ দ্বারা বোঝাচ্ছে ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল, ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল বোঝাচ্ছে। তাহলে ডিএ সমান পরিধি ইন্টু পুরুত্ব বের করলাম এটা। আচ্ছা, এটা যদি বের হলো তারপর হচ্ছে ওই ক্ষুদ্র অংশের জন্য আয়তন কত এবার জানি, আয়তনটাও বের করলাম। আয়তন মানে কি, পরিধি ইন্টু হচ্ছে পুরুত্ব ইন্টু দৈর্ঘ্য গেল। এবার দেখো চোঙটি সুষম হওয়ায় এর ঘনত্ব সকল অংশে একই, মানে ঘনত্বের কোনো হ্রাস বৃদ্ধি ঘটবে না, সেটা যে কোনো জায়গার জন্য এটা একই থাকবে। যদি একই থাকে তাহলে এক্স ব্যাসার্ধ বিশিষ্ট চোঙের ভর ডিএম সমান, আমরা জানি ভর মানে ভর সমান জানি কি, আমরা মেন সূত্র যেটা জানি, তোমরা নবম দশম শ্রেণীতে পড়ে আসছো যে ঘনত্ব সমান ভর বাই আয়তন, তাহলে ভর সমান হচ্ছে ঘনত্ব ইন্টু রো আয়তন, ভর ঘনত্ব ইন্টু আয়তন সমান হচ্ছে ভর। তাহলে আমরা এটা লিখতে পারি, এই ভর মানে হচ্ছে ঘনত্ব ইন্টু আয়তন, কোন অংশের জন্য এই ছোট পুরুত্ব বিশিষ্ট এইটুকুর ভর। আচ্ছা, এবার চিন্তা করো তুমি, এটা গেল, আমি এটা মুছে দিচ্ছি। সো এবার আমি যেটা করব, আমার যদি এটা পেয়ে থাকে তাহলে দেখো ভর কত পাচ্ছ দেখো তো, তাহলে ডিএম সমান, এই ডিএম সমান আমি ভর পাচ্ছি, দেখো রো মানে কত পেয়েছিলাম, রো তো জানো, ঘনত্ব পেয়েছিলাম হচ্ছে ভর বাই, ঘনত্ব ছিল হচ্ছে ভর বাই আয়তন কত পাই আর স্কোয়ার এল ইন্টু হচ্ছে, এইখানে আমি আয়তন কত পেয়েছি, এখানে আয়তন পেয়েছি 2 পাই এক্স ইন্টু হচ্ছে পুরুত্ব পাচ্ছ কত ডিএক্স ইন্টু কত পেয়েছো এল, তাই না, এটা পেয়েছো না, যে এইটুকুর আয়তন কত পেয়েছো, মানে হচ্ছে এই যে এই গোলকটা, এই যে চোঙটা আছে এই চোঙের আয়তন তুমি পেয়েছিলা, এই এক্স ব্যাসার্ধ বিশিষ্ট চোঙের আয়তন পেয়েছো 2 পাই এক্স এল ডিএক্স, এটা পেয়েছি আমরা। এটাকে আমি এভাবে লিখছি, এই যে পরিধি পুরুত্ব ইন্টু দৈর্ঘ্য। তাহলে আলটিমেটলি আমি এখান থেকে পাবো কি, এল আর এল কাটা যাবে, কাটা যাবে, পাই আর পাই কাটা যাবে, রাইট। তাহলে আমার থাকবে কত এখানে দেখো 2m ডিভাইড বাই কত আছে দেখো তো, পাই আর স্কোয়ার 2m এক্স আর স্কোয়ার ইন্টু হচ্ছে ডিএক্স। একটু ভালো করে বুঝে দেখো, দেখো এখানে 2m এক্স আর কত আছে ডিএক্স, এই 2mx ডিএক্স, আর নিচে কত আছে শুধুমাত্র আর স্কোয়ার, এল আর এল কাটা গেছে, পাই আর পাই কাটা গেছে। এবার চিন্তা করো ভর বের করেছে, সুতরাং সুতরাং পিকিউ অক্ষকে, পিকিউ অক্ষকে কেন্দ্র করে, পিকিউ অক্ষকে এক্স দূরত্ব বজায় রেখে, পিকিউ অক্ষকে এক্স দূরত্ব বজায় রেখে ঘূর্ণায়মান দেখো ঘূর্ণায়মান চোঙের জড়তার ভ্রামক, চোঙের জড়তার ভ্রামক কত হবে, তাহলে আমার এখানে যদি এইটুকু দূরত্ব বজায় রেখে ঘুরতে থাকে তাহলে এটা জড়তা ভ্রামকের সূত্র জানি আমরা, যে এটুকুর জন্য ধরো যে ডিআই ক্ষুদ্র একটা অংশ, পুরোটা তো নিচ্ছি না, ডিআই সমান জড়তা ভ্রামক, ডিআই সমান ক্ষুদ্র অংশের জন্য ক্ষুদ্র ধরছি, ডিআই সমান হবে হচ্ছে দেখো ভর ইন্টু হচ্ছে, ভর ইন্টু কি জানে দূরত্বের বর্গ, ভর ইন্টু দূরত্বের বর্গ মানে হচ্ছে যে বস্তুটা ঘূর্ণায়মানশীল আছে সেই বস্তুর ভর ইন্টু যত দূরত্ব বজায় রেখে সে ঘুরছে তার দূরত্বের বর্গের গুণফল হচ্ছে জড়তার ভ্রামক। তো এবার এই ডিএম মান বসাও, ডিএম এর মান কত পেয়েছি 2mx ডিভাইডেড বাই হচ্ছে আর স্কোয়ার ডিএক্স ইন্টু তুমি এখানে কি পেয়েছো এক্স স্কোয়ার। তো এটাকে তুমি সাজিয়ে যদি লিখো তাহলে লিখতে পারো 2
এম এক্স কিউব ডিভাইড বাই হচ্ছে লিখতে পারো আর স্কোয়ার ডিএক্স, তাহলে বোঝো এখানে এই এক্স স্কোয়ার আছে, এখানে একটা এক্স আছে, 2m এক্স আর এক্স স্কোয়ার মিলে এক্স কিউব, আর স্কোয়ার আছে, এই আর স্কোয়ার ডিএক্স আছে ডিএক্স। তো এবার চিন্তা করে দেখো, এবার আমি কি করছি, শুধুমাত্র আমরা আসলে একটা বিষয় লক্ষ্য করেছো, প্রশ্নই করতে পারো যে আমরা তো সমস্ত অংশের জন্য জড়তার ভ্রামক বের করবো, তাহলে আমরা ছোট অংশ কেন নিয়েছি? আমরা প্রমাণের সুবিধার্থে প্রথমে একটা ছোট অংশ বিবেচনা করি, এই ছোট অংশের সাপেক্ষে নির্ভুলভাবে আমরা পুরো অংশের মানটা বের করে নিয়ে আসি। এই জন্য আমরা মানে হচ্ছে প্রাথমিকভাবে আমরা ধরে নিই ছোট একটা অংশকে, ঠিক আছে। সো একইভাবে আমি এই ক্ষেত্রেও কিন্তু ছোট একটা অংশকে আমি ধরে নিয়েছি। এবার আমি এই ছোট অংশের সাপেক্ষে পুরো চুঙের জড়তার ভ্রামক বের করে ফেলবো, ঠিক আছে। তো চলো, তো এই ক্ষেত্রে অবশ্যই আমাকে বিবেচনা করতে হবে যে এক্স এর মানটা, এই যে এক্সটা তো এইখানে না, এক্স এইটুকু না হয়ে হতে পারতো এখানে 0, এক্স এর মানটা এখানে 0 থেকে কত হইতে পারে দেখো, যদি এক্সটা এইখানে না রেখে, এটুকু না রেখে আমি যদি এক্সটা এখানে রাখতে পারতাম, এক্সটা আমি এখানেও রাখতে পারি, আমি চাইলে এক্সটাকে বর্ধিত করে ঠিক এই পর্যন্ত নিতে পারতাম, রাইট। এখন তো এক্স এর মানটা সর্বনিম্ন থেকে আমি সর্বোচ্চ ধরবো, তাহলে এক্স এর মানটা সর্বনিম্ন কত 0 হতে পারে, সর্বোচ্চ হতে গেলে আর হতে পারবে, এর বেশি কিন্তু হতে পারবে না, কারণ ঘূর্ণনকে থেকে এইটার সর্বোচ্চ দূরত্ব হচ্ছে তার ব্যাসার্ধ, এর বাইরে কিন্তু সেই এক্স এর ভ্যালু হতে পারে না। এক্স এর ভ্যালুটা হয় অক্ষের সাপেক্ষে, একদম অক্ষে যদি থাকে, অক্ষের উপরে তাহলে 0, মানে যদি এই পয়েন্টে থাকে তাহলে কি হবে 0, মানে এই অক্ষ বরাবর যে কোনো জায়গায় থাকলে এই এক্স এর ভ্যালুটা কত হয়ে যাবে 0 হয়ে যাবে। কিন্তু এই অক্ষ থেকে সর্বাধিক যে দূরত্ব থাকবে সেটা এইখান থেকে সর্বাধিক, বা এইখান থেকে সর্বাধিক, অথবা এইখান থেকে সর্বাধিক, এইখান থেকে সর্বাধিক, মূল কথা হচ্ছে অক্ষ থেকে সর্বাধিক যে দূরত্ব অবস্থান করতে পারবে সেটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আর। তার মানে হচ্ছে দেখো, তাহলে আমরা কি করতে পারি, যখন x ইকুয়াল 0, তখন চিন্তা করো তখন কত হবে, তখন কিন্তু i এর মানটাও 0, জড়তার ভ্রামক কত হবে 0 হয়ে যাবে, ধরে নিচ্ছে 0। আচ্ছা, তো চিন্তা করো, ধরো এটা হচ্ছে i1, ধরে নিলাম এটা হচ্ছে i1, যখন তুমি x এর মানটা r এর সমান ধরবা, তখন তুমি ধরলো যে i2 ইজ ইকুয়াল টু হচ্ছে এখানে i2 সমান কত ধরলা, এখানে i ধরলা, বুঝতে পেরেছো। যদি i2 ধরো, তো x এর দেখো, x এর সীমার মধ্যে রেখে সমাকলন করে পাই, তো কি পাবো আসলে, আমার তো জড়তার ভ্রামক বের করতে হবে, আমি ছোট একটা অংশের জড়তার ভ্রামক বের করছি, আমি তো সম্পূর্ণ অংশের জড়তার ভ্রামক বের করে নেই। সো এটাকে আমি একটা নং ধরে নিচ্ছি, এটা হচ্ছে 1 নং। তাহলে দেখো, সীমা রেখে সমাকলন করে পাই, কাকে 1 নংকে, এই যে এইখানে লিখে রাখতে পারো, এইখানে একটু লিখে নিও যে 1 নংকে সমাকলন করে পাই। তো 1 নংকে তুমি যদি সমাকলন করো তাহলে কি পাবো দেখো, 1 নংকে তুমি সমাকলন করবা, সো 1 নংকে সমাকলন করছি, তো 1 নং আমরা দেখো, তাহলে ডিআই, এটা ডিআই সমাকলন করলে ওটাও করতে হবে, তাহলে এখানে কি লোয়ার লিমিট, এখানে দেবা কি হায়ার লিমিট, ঠিক আছে, লোয়ার লিমিট হায়ার লিমিট সবসময় দিতে, যেহেতু ভ্রামক আছে তো ভ্রামক দিয়ে ভ্রামকের, কারণ ভ্রামক সর্বোচ্চ হতে পারে, ভ্রামক সর্বনিম্ন হতে পারে, সমাকলনের সময় মাথায় রাখবা সর্বনিম্ন একটা লিমিট আর একটা সর্বনিম্ন, মানে তুমি বিষয়টা এরকম হতে পারে যে তোমাকে একটা কাজ করতে দেয়া হলো, তুমি সর্বনিম্ন কি পরিমাণ করতে পারবে, অবশ্যই গোড়ার ডিম একটা করতে পারবা, মানে করোই নাই তুমি, তার মানে কত 0, একদম 0। সর্বোচ্চ পরিমাণ কতটুকু করতে পারবা, সর্বোচ্চ হচ্ছে ওই কাজটা সবচাইতে উৎকৃষ্টভাবে পেতে তুমি যতটুকু কাজ করেছো সেটা হচ্ছে কি সর্বোচ্চ কাজ, আমি সেই কাজটাকে ডিনোট করবো হচ্ছে i2 দিয়ে, বুঝতে পেরেছো, যে সর্বনিম্ন হচ্ছে আমার i1 কাজের পরিমাণ আর সর্বোচ্চ হচ্ছে আমার i2। ঠিক জড়তার ভ্রামকের ক্ষেত্রে আমি যদি ঠিক ওইভাবেই ধরি যে তুমি নিজেকে ধরো যে তুমি একটা সিলিন্ডার বা একটা চুং, তুমি যখন ঘুরছো, যদি নাই ঘুরো তখন তোমার জড়তার ভ্রামক কত 0, যদি নাই ঘুরো অক্ষের মধ্যেই থেকে যাও তখন তোমার জড়তার ভ্রামক হচ্ছে 0, কিন্তু তুমি যদি সর্বাধিক দূরত্ব বজায় রেখে ঘুরতে পারো তখন তোমার জড়তার ভ্রামক হবে i2, গট ইট। এবার আসো, তো এইখানেও তো হবে, যেহেতু এটা সরণ, তাহলে দেখো এখানে কি আসবে 2m x কিউব ডিভাইড বাই হচ্ছে r স্কোয়ার dx, কত লিমিট x1 থেকে কত হবে x2 হবে, আমার তো লিমিট এটাই দিতে হবে, কারণ আমার তো ছিল এখানে ধরো যে x1, এটা হচ্ছে কত x2, অথবা তুমি এখানে ধরবা যে এটা সমান x ইজ ইকুয়াল টু 0, কখন x আর এটা সমান ধরছি আমি x2,
এক্স এর মানটা 0 ধরছি, এটাকে আবার x1 ধরছি যাতে আলাদাভাবে বোঝা যায়, সেজন্য তুমি চাইলে নাও ধরতে পারতা, কিন্তু আমি ধরে নিয়েছি যে এখানে x1 সমান 0। তুমি চাইলে এটাও ধরতে পারো যে এখানে x মানে হচ্ছে x1, এটার মান 0, আবার এইখানে x হচ্ছে x2, যার মান হচ্ছে r, মানে x এর ভ্যালুটা দুইবার হতে পারে। আমি x এর ভ্যালুটাকে কি করছি, এই x-টাকে আমি দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে x1 সমান 0 ধরেছি, আর একটা হচ্ছে x2 সমান ধরেছি r। এটাও তুমি মনে রাখতে পারো, ঠিক আছে? আচ্ছা, এবার আসো, তাহলে এবার আমার এখানে আসবে কি i, সমাকলন চিহ্ন উঠে যাবে, আর সমাকলন চিহ্ন উঠে গেলে আমরা জানি এখানে বসবে i2, এখানে বসবে কি i1, কারণ হচ্ছে আপার লিমিট থেকে লোয়ার লিমিট, সবসময় আপার লিমিট আর লোয়ার লিমিট বসে, সমাকলন চিহ্ন উঠে যাবে, উঠে গেলে এটা আসে, ঠিক আছে? তো এরপরে আসো, এখানে ধ্রুবক কি এবার চিন্তা করো, 2m/r², আমি আগে থেকে বসাই দিচ্ছি 2m/r², এটা কিন্তু তোমার একটা ধ্রুবক, এখানে এটুকু হচ্ছে ধ্রুবক, এর পরিবর্তন নেই, কারণ এই সিলিন্ডারের ভর তো আর পরিবর্তন করা যাবে না, এই সমস্ত সিলিন্ডারের ভর যত ছিল ততই আছে। আচ্ছা, আমি কি চাইলে সিলিন্ডারের ব্যাসার্ধ কি বাড়াতে পারবো? একটা সিলিন্ডারের ব্যাসার্ধ কি বেড়ে যায়, কমে যায়? একটা সিলিন্ডারের ব্যাসার্ধ কখনো বাড়ে না, কখনো কিন্তু কমে না। তাহলে এখানে আর নিজেও একটা ধ্রুবক, একটা সিলিন্ডারের ব্যাসার্ধ বা একটা চুঙের ব্যাসার্ধ সবসময় ফিক্সড থাকে, সো এটা ধ্রুবক। ধ্রুবক মানে সে যার, সো এবার দেখো তোমার এটা সমাকলন করতে হবে। তো এটা যদি সমাকলন করো তাহলে তুমি তো করছো কি, এখানে এই দিকটা করছো জড়তার ভ্রামক, যে যখন x এর মানটা 0 হয়ে যায় তখন জড়তার ভ্রামকটা 0 ছিল, সেটা i1 ধরেছি আমি। যখন x2 r হয়ে যায়, সর্বোচ্চ হয়ে যায়, তখন জড়তার ভ্রামকটা সর্বোচ্চ হয়, সেটা হচ্ছে i হয়ে যায়, তাই না? তো আমরা এটা বের করছি। এবার এখান থেকে যেটা পাবো, দেখো এখান থেকে কি পাবা, i2 মাইনাস, আমরা যেটা জানি লিমিট, এখানে তুমি ডাইরেক্ট i পাবা, কারণ এই d টা তো থাকবে না, d এবং সমাকলন চিহ্ন উঠে যাবে, আর এখানে আসবে আপার লিমিট, এখানে আসবে হচ্ছে লোয়ার লিমিট। আচ্ছা, আসলো। এবার এই পাশটা করো, এইখানে দেখো ধ্রুবক কি আছে, এইটুকু অংশের কোনো পরিবর্তন হবে না, কারণ হচ্ছে তুমি কি করে বুঝবা কার পরিবর্তন হবে না, কার সমাকলনটা করবো, যেখানে dx থাকবে এইটুকু, দেখো এই যে এখানে এরকম কোন সাইন, দেখো dx, ধরো dy, dz, dr, dA, dv, মানে হচ্ছে যার সাথে d অংশটা যুক্ত থাকবে, ক্ষুদ্রাতি অংশের পরিবর্তন যাকে বোঝাচ্ছে, যার পরিবর্তন বোঝাচ্ছে শুধু তার সমাকলন হবে, এর বাইরে কারো সমাকলন হবে না। তো যেহেতু d আছে, d মানে কি ডিফারেন্স, একটা এমনি তো বুঝছি ডিফারেন্স, তাই না? কিন্তু আমরা এখানে বুঝছি পার্থক্য না, আমরা এখানে বুঝছি ক্ষুদ্রাতি একটা পরিবর্তন। এই পরিবর্তনটা যার হবে তারই শুধু সমাকলন করবে, বাকিটা ধ্রুবক, বাকিটা সহগ বা ধ্রুবক আকারে স্থির থাকবে, কোনো পরিবর্তন হবে না। তার মানে এখানে দেখো এই অংশটাতে এটা x, তার মানে এখানে x এর অংশটা হচ্ছে সমাকলনের অন্তর্ভুক্ত, বাকি অংশটা হচ্ছে ধ্রুবক হিসেবে স্থির থাকবে। তাহলে কি লিখব, 2m/r², তাহলে আমার এখানে আসবে কত, x2, আচ্ছা এটা হচ্ছে x2, আর এখানে কি আছে x1, এখানে কি আছে x³ dx। এটাকে তুমি যদি করো তাহলে দেখো, এটাকে যদি করো 2m/r², হ্যাঁ, আর এখানে কত পাবো তুমি, দেখো এই সমাকলন চিহ্ন আর d উঠে যাবে আগের মতো করে, তাহলে সমাকলন চিহ্ন আর d উঠে গেলে এখানে একটা নরমালি যেটা বোঝা যায়, দেখো যে x এর সাথে একটা x যদি গুণ হয় তাহলে কি হবে, x⁴ হয়ে যাবে। তো এক্স্যাক্টলি এটা করব না, আমরা একটা রুল জানি, সেটা হচ্ছে x⁴n, x⁴n dx, এরকম একটা রুল থাকে, সেটা হচ্ছে n+1 ডিভাইড হচ্ছে n+1, এরকম যায়, রাইট? আচ্ছা, যদি রুলটা এরকম থাকে, দেখো পাওয়ার যত ছিল তার সাথে এক পাওয়ার যোগ হচ্ছে, ঠিক একই ভাবে পাওয়ার আছে কত, 3, তাহলে একটা পাওয়ার যোগ হয়ে কত হবে, 4 ডিভাইড বাই, এবং একটা দ্বারা ভাগ করবে, দেখো যত পাওয়ার তত দ্বারা ভাগ, ঠিক এখানেও যত পাওয়ার তত দ্বারাই ভাগ। তাহলে এখানে একটা বিষয় লক্ষ্য করো, এখানে লিমিট নাই, এটাকে বলি অনির্দিষ্ট যোগ হচ্ছে, আর আমরা যেটা করছি সেটাকে বলি নির্দিষ্ট যোগ হচ্ছে। অনির্দিষ্ট আর নির্দিষ্ট মধ্যে পার্থক্য হচ্ছে এখানে লিমিট দেয়া থাকে না, আর এখানে লিমিটটা দিয়ে দেওয়া আছে। যেমন দেখো এখানে লিমিট একটা দিয়ে দিছি, যে তুমি এইটুকুর মধ্যে রেখে কাজ করতে পারবা, এর বাইরে তুমি কাজ করতে পারবা না। তাহলে x1 থেকে x2 এর বাইরে তুমি কিন্তু কাজ করতে পারছো না, সো তোমার x1 এই x2 ইজ তোমার x1। এবার মান বসাও। তো এবার আমি যদি এটা বসিয়ে দেই, দেখো এটা মানে কি, আপার লিমিট মাইনাস হচ্ছে লোয়ার লিমিট, বসালাম আপার লিমিট মাইনাস, কারণ i এর পরিবর্তে i2 বসবে, এই i এর পরিবর্তে i বসবে, বসালাম। এবার দেখো, এবার আমি যদি করি, এটা কত আছে, 2m বাই কত আছে আমার r², আচ্ছা 4 লিখলাম, কেন 4 লিখছি বুঝছো, কারণ এই 4 তো তোমার এটার সাথে সহগ আকারে আছে, বাইরে নিয়ে আসলাম, আর ভেতরে কি আছে, তাহলে দেখো x⁴, x⁴ ভেতরে আছে, জাস্ট ভেতরে, আর এই x2 মানে কত r, আর x1 মানে কত 0, কারণ আমরা এটা লিমিট বসিয়েছিলাম, তাই না? তোমরা দেখছো যে লিমিটটা এর আগে আমি মুছে দিয়েছি, সেই অংশ লিমিটটা দেখছি যে x2 বলতে r কে বোঝাচ্ছে এবং x1 বলতে 0 বোঝাচ্ছে।
তো এবার এইটুকুর মান তুমি যদি বসাও তাহলে 2m/r² ইনটু এইখানে যেটা হবে আসলে কি মজার বিষয়টা যে এর কাজ হচ্ছে লিমিটের কাজ হচ্ছে ভেতরে যে থাকে তাকে লাথি দিয়ে সরিয়ে দিয়ে নিজের জায়গা দখল করা, বুঝছো? যেখানে ও কি করবে, ওরে সরাই দিবে বা লাথি দেবে, লাথি দিয়ে বলবে সর তুই এখান থেকে, এটা আমার জায়গা। সো এই ধরো সরাই দিল, এই ধরো যে x এর পাওয়ার x এর পরিবর্তে কি হয়ে গেল r হয়ে গেল, বুঝতে পারছো? সরাই দিচ্ছে, সরাই দিল x এর পরিবর্তে r, তাহলে পাওয়ার 4 আছে 4। এবার আপার লিমিট তো গেল, আমরা সূত্র জানি কি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। সো আপার লিমিটের কাছে এবার লোয়ার লিমিট কি করবে, লোয়ার লিমিট এখন তার দিকে তাকাবে, তাকে দেখবে যে সে ওইখানে দাঁড়ায় আছে, কারণ ওকে কি বলে তুই সরে এখান থেকে আমি এই জায়গা নেই, মানে বিষয় হচ্ছে ও ওরে থাকতে দেবে না, বুঝতে পারছো? চরম শত্রু দেখো, মানে পুরো চরম শত্রু। এবার কি বললো, এই ছেলেটা হয়ে গেল, এই হয়ে গেছে, আর কিচ্ছুই না, সোজা, তাই না? খুবই সোজা, পানির মতো, পানির মতো। এবার তুমি করে ফেলো, এটার কোনো ভ্যালু আছে? কোনো ভ্যালু আছে? শূন্যের উপরে যত পাওয়ারই দেবো, কোনো ভ্যালু আছে? কোনো ভ্যালু নেই। যদি ভ্যালু না থাকে তাহলে এটা কি, এইটা দেখো এটা কাটা যাবে না, কত থাকবে এখানে r²। আচ্ছা এখানে একটা 4 ছিল, তো এটা কাটা যাবে, কত আছে 2, তার মানে আসবে কত হাফ m r²। এই হচ্ছে আমি, সুতরাং কেমন বলছি এবার, সুতরাং এটা হচ্ছে i সমান হচ্ছে এটা, i সমান হচ্ছে এটা। বলতে হবে i কোথা থেকে আসে তোর মাইন্ড, কারণ তো তুমি দেখছিলা যে i2 সমান ছিল হচ্ছে i আর i সমান ছিল হচ্ছে 0। এবার মান বসাও, i2 মানে কি i, i মানে তো 0, তাহলে কি i সমান তো এটাই থাকে, বুঝছো? তাহলে এই ছিল আমাদের জড়তার ভ্রামক। আবার আমি বুঝিয়ে দিচ্ছি, আমরা একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে সমাকলন করেছি, সেটা কি যে এই যে x এর ভ্যালুটা সর্বনিম্ন থেকে সর্বোচ্চ হতে পারে, সর্বনিম্ন সে 0 হবে অক্ষের উপরে, আর সর্বোচ্চ সে যদি হতে চায় তাহলে ব্যাসার্ধের সমান। এর বাইরে কিন্তু সে হতে পারবে না, কারণ কি, কারণ একটা সিলিন্ডার, একটা বৃত্ত, একটা গোলক, এগুলোর ব্যাসার্ধ তো বাড়ানো যায় না, তাই না? ওগুলোর ব্যাসার্ধ ফিক্সড, সর্বোচ্চ যতটুকু দেয়া থাকে এটাই, এর বাইরে কিন্তু এগুলো নেওয়া যায়, সব দিকে এটা সমান থাকে। তো এইটারও কিন্তু ব্যাসার্ধ সব দিকে সমান আছে। তুমি যদি চাও যে আমি বড় করে নেব, না, বড় করতে পারবে না, x এর ভ্যালুটা বড় করতে পারবে, কিন্তু বড় করতে করতে সর্বোচ্চ তুমি r পর্যন্ত গিয়ে ঠেকে যাবা। মানে আমি যেমন এই ওয়াল, এই যেতে যেতে আমি ওয়ালের মধ্যে একটা ধাক্কা খাবো, তাই না? এর বাইরে কিন্তু আমি চাইলে যেতে পারবো না, কারণ এখানে কিছু নেই, আবদ্ধ এটা। ঠিক একইভাবে এটাও তো x এর ভ্যালুটা বাড়াতে 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 দেয়ালে গিয়ে ধাক্কা খাবে, এর বাইরে আর যেতে পারবে না, কারণ সর্বোচ্চ x এর ভ্যালু হবে r, আর সর্বনিম্ন ভ্যালুটা কোথায় হবে, এই নিজের অক্ষের সাথে ঘুরছে। কার সাথে ঘুরছে? PQ অক্ষের সাথে ঘুরছে। যদি এই PQ অক্ষের মধ্যেই থাকে তার মানে কত, 0। চিন্তা করলে কি কলমটা আমাকে এভাবে রেখে ঘুরছে, একটা দূরত্ব বজায় রেখে, কিন্তু কলম যদি এখানে থাকে, চিন্তা করো তার মানে আর কি করবে, সেটা আমার সাথে লাগানো আছে, অ্যাটাচ। যখন অ্যাটাচ থাকে তখন আমার এই ভ্যালুটা হবে কত, 0। অক্ষের সাপেক্ষে তখন এটা ঘুরছে, ধরো যে এখানে আছে, অক্ষের সাথে একদম যুক্ত আছে, যখন অক্ষের সাথে যুক্ত থাকে তখন আর ভ্যালুটা হয়ে যাবে অক্ষ এবং ঘূর্ণায়মান বস্তুর মধ্যবর্তী দূরত্ব হয়ে যাবে ঘোড়ার ডিম, বুঝছো? সেই ঘোড়ার ডিম মানে x এর ভ্যালু 0, আর সর্বোচ্চ হইলে কত, r। এই তো এটার মধ্যে রেখে আমরা সমাকলনটা করলাম, সমাকলন এই যে বসালাম, এটা মান বসালাম, সমাকলন মানে তো আপার লিমিট, এই আপার লিমিট লোয়ার লিমিট, আপার লিমিট লোয়ার লিমিট বসালাম। এটা যত প্রমুখ তাই যত প্রমুখ এই পাশে রাখতে হবে, কারণ আমরা জানি x1 এর জন্য i1 আর x2 এর জন্য হচ্ছে i2। x2 মানে হচ্ছে r, আর x1 হচ্ছে কত, 0। আর যখন x2 0 তখন i1 এর মানটা 0 হয়ে যায়, আর যখন x2 সর্বোচ্চ হয় তখন r হয়ে যায়, তখন i2 এর মানটা হচ্ছে r, i2 হয়ে যায় i1, বাস। এবার এটা করলে এইটা বললাম, কারণ তুলে দিলে দেখো আপার লিমিট লোয়ার লিমিট আসবে, সমাকলন চিহ্ন আর d উঠে গেছে। আর এইখানে যেহেতু এটা ধ্রুবক, সেই ধ্রুবকটা বাইরে নিয়ে আসলাম, চলকের কাজ করতে হবে। তো চলকের কাজ করলাম, দেখো 4, দেখো পাওয়ার 1 বেড়ে যাবে এবং সেই পাওয়ারটা ভাগ করতে হবে, করলাম। এবার আমি পাওয়ার এখানে লিমিটের মান বসালাম, লিমিট কত, x2 মানে r আর x2 মানে হচ্ছে 0, বসিয়ে এই ভেতরে যে 4 ছিল এটা আবার বাইরে নিয়ে আসছে। আনার পরে মান বসালাম যে এর ভেতরে কি x এর পরিবর্তে r প্রতিস্থাপন হয়ে যাবে, এবং x এর পরিবর্তে 0 প্রতিস্থাপন হবে, বসালে r⁴ মাইনাস 0⁴ মাইনাস কেন, কারণ সূত্রই হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এই জন্য। তো ফাইনালি আমরা এখানে পেয়েছি i সমান হচ্ছে এত। তো এটা গেল জড়তার ভ্রামক। এবার আমরা চক্রপথের ব্যাসার্ধ বের করব। তো এই চুঙের চক্র, এটা যে এটা বের করেছে এটা কিন্তু সমস্ত চুঙের জন্য জড়তার ভ্রামক, যেখানে সমস্ত ভরটা সুষমভাবে বণ্টিত আছে। কি বের করেছি, সুষমভাবে বণ্টিত আছে, সুষম একটা চুঙ। এবার আমি এইটার কিন্তু যদি এমন চিন্তা করি যে এর ভরটা সমস্ত একটা জায়গায় কেন্দ্রীভূত আছে, সমস্ত একটা জায়গায় কেন্দ্রীভূত আছে, তখন এর জড়তার ভ্রামকটা হবে এরকম। তখন এর জড়তার ভ্রামকটা হবে তোমার i সমান হবে mk²। i সমান হবে কি mk²। যখন সমস্ত ভর একটা জায়গার মধ্যে কেন্দ্রীভূত আছে, জড় থাকবে
ভর কেন্দ্র থাকবে তখন ওর জড়তার ভ্রামক হবে m k স্কয়ার, যেখানে k হচ্ছে এই কি হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ, চক্রগতির কি ব্যাসার্ধ। আচ্ছা এটা আমরা জানি তাই না? আচ্ছা এখন চিন্তা করো এইটার জড়তার ভ্রামক কি পাইছো এটা, আবার এইটারই জড়তার ভ্রামক কত এটা, তার মানে কি একই বস্তুর জড়তার ভ্রামক আর ভিন্ন হবে না। তো একই বস্তুর জড়তার ভ্রামক একই হবে। শর্ত মতে আমরা লিখতে পারি m k স্কয়ার, শর্ত মতে কি লিখতে পারি m k স্কয়ার সমান হচ্ছে হাফ অফ m r স্কয়ার, তাই m আর m কেটে দিলাম, তাহলে k স্কয়ার সমান কত আছে? তো তুমি k সমান লিখতে পারবে রুট দিতে পারো, তাহলে হাফ অফ m r স্কয়ার আছে, m তো নাই, তাহলে চিন্তা করে দেখো তাহলে সুতরাং k সমান যেটা পাচ্ছ সেটা হচ্ছে এই হচ্ছে r রুট স্কয়ার কাটা r থাকবে আর নিচে থাকবে কত রুট ওভার 2, তাহলে এই হচ্ছে তোমার চক্রপথের ব্যাসার্ধ r বাই রুট ওভার 2। তাহলে একটা চৌম্বকের ক্ষেত্রে একটা নিরেট চৌম্বকের ক্ষেত্রে আমরা বক্রতার ব্যাসার্ধ পেয়েছি হাফ অফ m r স্কয়ার এবং তার চক্রপথের ব্যাসার্ধ পেয়েছি r বাই রুট 2। ওকে, সো এখানে বলে দিচ্ছি r হচ্ছে এই চৌম্বকের ব্যাসার্ধ আর k হচ্ছে যেখানে ভরকেন্দ্রটা আছে সেই ভরকেন্দ্র থেকে অক্ষের দূরত্ব, ভরকেন্দ্র থেকে ঘূর্ণন অক্ষের দূরত্ব, দুটোর মধ্যে পার্থক্য আছে। যে কে কি, কে হচ্ছে ঘূর্ণন অক্ষ থেকে ঘূর্ণন অক্ষ হতে ভরকেন্দ্রের দূরত্ব, ভরকেন্দ্রের দূরত্ব, বুঝতে পেরেছো? মানে যেখানে সমস্ত ভর কেন্দ্রীভূত আছে সেটার দূরত্ব, যেখানে একটা বিন্দুতে সমস্ত ভর কেন্দ্রীভূত। আর আর হচ্ছে ঘূর্ণন অক্ষ হতে তার চুঙের পৃষ্ঠের দূরত্ব, চুঙের পৃষ্ঠের দূরত্ব, বা ব্যাসার্ধ, চুঙের ব্যাসার্ধ। অথবা ডিরেক্ট করতে পারো পৃষ্ঠের দূরত্ব মানে কি চুঙের ব্যাসার্ধ, সরাসরি বলা যায় চুঙের ব্যাসার্ধ। ওকে, তো এই ছিল আমাদের চুং সম্পর্কিত এই জড়তার ভ্রামক সম্পর্কিত একটা। তো আমি চেষ্টা করেছি তোমাদেরকে বোঝানোর জন্য, আমি জানি না কতটুকু বুঝতে পেরেছো, আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করি তোমাদেরকে সহজ করে দেওয়ার জন্য, চেষ্টা করি ব্যাখ্যা করার জন্য একটু বড় করি, কারণ যতটুকু থিওরিটিক্যাল যত বেশি স্ট্রং হবা তুমি তত আত্মবিশ্বাসী হবা। তুমি যদি বেসিকটা জানো তুমি ম্যাথ করতে পারো, বেসিক না জানো ম্যাথ করে লাভ নেই, তো মুখস্থ নিতে করে লাভ নেই। তুমি বুঝে তারপর সলিউশন বের করতে চাও, দেখো তুমি অনেক কমফোর্টেবল ফিল করবা। পড়াশোনাটার মধ্যে কি শেখার যদি আগ্রহ না থাকে তাহলে কিন্তু পারবে না, শিখতে হবে এবং বুঝতে হবে, বুঝে তারপরে তুমি যাও। অনেক স্টুডেন্ট দেখা যায় ম্যাথের মধ্যে খুব জোর দেয়, ম্যাথ করতে করতে একদম সাফায় একদম, কিন্তু সে থিওরিটিক্যাল কিছুই জানে না, তার ভিত্তিটাই উইক, জাস্ট মুখস্থ সূত্র জানে, সূত্র দিয়ে ম্যাথ করে ফেলছে। এইটা দিয়ে তুমি খুব ভালো একটা জায়গায় যেতে পারবে। খুব ভালো একটা জায়গায় যেতে হলে তোমাকে বেসিকটা স্ট্রং হতে হবে, এই বেসিকটা কাজে লাগিয়ে তোমাকে ম্যাথের মধ্যে স্ট্রং হতে হবে।